প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। পিইসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল হাসান মোহাম্মদ ওমর ফুরকানি, সহকারী শিক্ষক, দেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট। শিক্ষার্থী বন্ধুরা, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাকে প্রবেশ করতে একটু দেরি হয়ে গেল। আশা করছি তোমরাও আমার সাথে থাকবে এবং ইলেকট্রিসিটিও আমার সাথে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে নিশ্চয়ই আমার আজকের আলোচনার বিষয়বস্তু বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের শহীদ তিতুমির এই পাঠটি নিয়ে তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে এই পাঠের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমি আশা করব মাহি, তাসরিফ, তমাল, এরপরে আরও যারা তোমরা আছো তোমরা সবাই আমার সাথে জয়েন করবে এবং তোমরা এই ক্লাসগুলো শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে আমার ক্লাসে আসার জন্য আহ্বান করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শহীদ তিতুমিরের বাল্যকাল সম্পর্কে জেনেছিলাম। তিনি কি ছিলেন? ওনার জীবনের একটা কাহিনী ছিল যার কারণে ওনার নাম তিতুমির হয়েছিল, সেটা আমরা জেনেছিলাম। তারপরে ওনার লেখাপড়া সম্পর্কে জেনেছিলাম। উনি একজন ধার্মিক, একজন হাফিজের শরণাপন্ন হয়েছিলেন বা ওনার দ্বারস্থ হয়েছিলেন। তো উনি তাকে কি করেছিলেন? মাদ্রাসায় পড়াতেন। সেই হাফিজ সাহেবের নাম ছিল নিয়ামতুল্লাহ। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে এরকম আসতে পারে যে তিতুমিরের শিক্ষাগুরুর নাম কি? এবং উনি ডন কুস্তি, তারপরে মুষ্টিযুদ্ধ, লাঠি খেলা, অশি চালনা, তীর ছোড়া, উনি এগুলোতে খুবই দক্ষ ছিলেন, আমরা জেনেছিলাম আগের পাঠে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে আমার সাথে তাড়াতাড়ি যুক্ত হয়ে নাও। আমরা আজকে এই পাঠটা শেষ করে দেব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত পাঠে কোথায় শেষ করেছিলাম? হ্যাঁ বন্ধুরা, আমরা শহীদ তিতুমিরের ওনার শারীরিক গায়ে প্রচুর শক্তি ছিল এবং তিনি খুবই শান্ত ও ধীর স্বভাবের ছিলেন, এতটুকু আমরা আলোচনা করেছিলাম। আমি আশা করব তোমরা সবাই তোমাদের পাঠ্য বই সামনে নিয়ে আমার সাথে বসবে। একবার ওস্তাদের সঙ্গে তিনি বিহার সফরে বেরোলেন। আমরা ওস্তাদ সম্পর্কে নিশ্চয়ই আমরা সবাই জানি, তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওস্তাদ মানে কি? শিক্ষক। শিক্ষককে ওস্তাদও বলা হয়। তো উনি এক সময় কি করলেন? বিহার সফরে বের হলেন। মানুষের দুরবস্থা দেখে তার মনে দেশকে স্বাধীন করার চিন্তা এলো। আমরা আগেই জেনেছিলাম যে এদেশে বিদেশিরা কি করত? ব্যবসার নামে প্রবেশ করে তারপরে এক সময় কিছু মানুষের সহ এদেশীয় কিছু মানুষকে সুযোগ সুবিধা দিয়ে তারপরে এই দেশগুলোকে, মানে পৃথিবীর বিভিন্ন দেশ, স্বাধীন দেশগুলোকে তারা কুক্ষিগত করত, সেখানকার মানুষের উপরে নির্যাতন করত এবং তাদের দিয়ে কাঁচামাল উৎপাদন করত। সেই কাঁচামাল তারা তাদের দেশে নিয়ে শিল্প তৈরি করে সেগুলো আবার এই দেশগুলোতে বিক্রি করত চড়া দামে। তো এই যে মানুষরা তাদেরকে বিভিন্ন ধরনের কাজ করাতো, তো মনে করো একটা জিনিস তারা উৎপাদন করবে, সেখানে তাদের একটা শিল্প কারখানা আছে। তো তারা কি করবে? যে তাদের তাদের অধীনে যে দেশগুলো আছে সেই দেশগুলো, মনে করো বাংলাদেশ আছে, তখন তো বাংলাদেশ ছিল না, একটা কথা ধরো যে বাংলা, এই বাংলার মানুষ আছে তাদের অধীনে, তারপরে ভারতের মানুষ আছে তাদের অধীনে, তারপরে আছে শ্রীলঙ্কার মানুষ। তো তারা মনে করো বাংলা থেকে শুধু একটা পণ্যই নেবে। তো এখানকার জমিতে হয়তো ধরো ধান, আমাদের দেশে তো ধান বেশি হয়, ধান হয়, তো তাদের তো ধানের প্রয়োজন নেই। তারা তাদের শিল্প কারখানায় যে পণ্যটির প্রয়োজন সেই পণ্য তারা উৎপাদন করত। তোমরা অনেকেই হয়তো শুনেছ নীল চাষ, যে নীল এক ধরনের কি ধরা যায় এটারে শস্য, তো এটা উৎপাদন করা হতো। এই নীল থেকে তারা কি করত? কাঁচামালগুলো বিদেশে নিয়ে যেত। তো এই দেশের মানুষদেরকে এই চাষটা নীলের চাষ করতে বাধ্য করা হতো।
তো দেখা যেত মানুষ তাদের জমিদারদের কাছ থেকে খাজনা নিয়ে, ঋণ নিয়ে তারা কি করত, জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে তারা এই নীল চাষ করত। তখন দেখা যেত যখন এই ফসল উৎপাদন হতো তখন জমিদারদের যে ঋণ পরিশোধ করতে পারতো না, তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো, তাদেরকে মানে যে ফসলটা তারা উৎপাদনে আগ্রহী নয় সেই ফসলটা উৎপাদন করানো হতো। তো এইভাবে তারা কি করত, এই ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন দেশে, কারণ ওই যে ব্রিটিশ যারা ছিল তারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ক্ষমতা ব্যবহার করে সেই দেশগুলোকে তাদের অধীনে রেখেছিল। তো এক সময় কি করলো তারা, এই মনে করো বাংলাভাষী যারা আছে বা ভারতবর্ষের যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের অনুৎপাদনশীল জিনিসগুলো তারা উৎপাদন করতে বাধ্য করত, যেগুলোতে দেশের মানুষের সায় ছিল না এবং তারা কি করতে পারতো না, এগুলো থেকে বেশি উৎপাদন করতে পারতো না কিংবা সেই ফসল থেকে লাভ করতে পারতো না। তো তাদেরকে বাধ্য করা হতো। তো এই মানুষগুলো মানবেতর জীবনযাপন করত। তো তিতুমির যখন ওনার উস্তাদের সঙ্গে বের হয়ে এই মানুষের দুঃখ কষ্টগুলো দেখলেন, তখন ওনার মাথায় এদেরকে স্বাধীন করার চিন্তা এলো। তিনি মুসলমানদেরকে সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন। আমি আবার বলছি, তিনি মুসলমানদেরকে সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন আর হিন্দুদের বললেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। হিন্দু মুসলমান সকলে তার কথায় সাড়া দিলেন, কারণ সবাই নির্যাতিত, গুটি কয়েক মানুষ ছাড়া। 1822 সাল, তিতুমিরের বয়স তখন 40। তিনি হজ পালন করতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে। তোমাদেরকে এটা প্রশ্ন করা হতে পারে যে মক্কায় ওনার কার সাথে দেখা হয়েছিল? তিতুমিরের মক্কায় কার সাথে দেখা হয়েছিল? আমরা সবাই সেটার উত্তর দেব। কি হতে পারে? শাহ সৈয়দ আহমদ বেরলভী। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ। তিতুমির তার শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে। তাহলে আমরা যদি তিতুমির কি বলে ডাক দিলেন, তিনি যে স্বাধীনতার ডাক দিয়েছেন, কি বলে ডাক দিয়েছেন? প্রথমত হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে লড়তে, তারপরে হচ্ছে নীলকরদের রুখতে, এবং তারপরে হচ্ছে নিজেদের সংগঠিত হতে। তখন উনার ডাকে মানুষ একত্রিত হলো, কারণ সবাই নির্যাতিত, সবাই চায় স্বাধীনভাবে চলাফেরা করতে। এবং কারা বাধা দেয় এই সময়? যদি দেখা যায় যে তোমরা কোনো মানুষজন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তারা চায় স্বাধীনতা, তারা চায় এই অধীনতা মেনে নিতে চায় না, তখন তাদেরকে কারা বাধা দেয়? শাসক শ্রেণীর কিছু মানুষ থাকে যারা শাসকের কাছ থেকে সুবিধা নেয়, তারা বাধা দেয়। আমরা বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের কথা কল্পনা করলে এটা দেখতে পাবো। তো কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। কেন? কারণ জমিদারদেরকে এই ব্রিটিশরা বিভিন্ন এলাকায় জমিদারি দিয়ে রেখেছে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, মানুষকে বিভিন্ন এলাকার মানুষকে শোষণ করার সুযোগ দিয়েছে, তাদের কাছ থেকে রাজস্ব আদায়, খাজনা আদায় করার সুযোগ দিয়েছে। তখন এই জমিদারগণ তাদেরকে বাধা দিলেন। তার ওপর অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি গেলেন বারাসাতের নারকেল বাড়িয়ে। তখন যখন ইনি স্বাধীনতার ডাক দিলেন, তখন এদেশীয় মানুষ
যারা জমিদার ছিল তারা তার উপর অত্যাচার শুরু করলো। তখন তিনি নিজ এলাকা ছেড়ে চলে গেলেন কোথায়? বারাসাতের নারকেলবাড়িয়ায়। নারকেলবাড়িয়ার লোকজন তাকে সাদরে গ্রহণ করলো। ওই এলাকার মানুষজন ভালো ছিল, তারা স্বাধীনচেতা ছিল, তারা কি করলো? ওনাকে আশ্রয় দিল। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ। বেশিরভাগ বাংলাদেশের বা ভারতবর্ষের বেশিরভাগ মানুষ নির্যাতিত। এই সব নির্যাতিত মানুষ যখন স্বাধীনতার ডাক পেল, তারা কি করলো? একত্রিত হয়ে ওনার দলে যোগ দিল এবং তারা নারকেলবাড়িয়া কি করলো? একটা দুর্ভেদ্য মানে কি? যা সহজে ভেদ করা যায় না বা যাকে অতিক্রম করা যায় না, এরকম একটি বাঁশের কেল্লা তিনি তৈরি করলেন এবং সেটাকে দুর্গ বলা যায়। দুর্গ মানে কি? সেনাঘাঁটি বা এইরকম কিছু, যেখানে সেনাবাহিনী থাকে। এটাই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। তো উনি যে বাঁশ দিয়ে তৈরি করেছিলেন, এই জন্য এটাকে বলা হচ্ছে বাঁশের কেল্লা। তার এক কেল্লায় সৈন্য সংখ্যা দাঁড়ালো 4-5 হাজার। ওনার এই নারকেলবাড়িয়ায় বা ওনার যে সৈন্যদল তৈরি করলেন, সেখানে এই কেল্লাতে 4 থেকে 5 হাজার সৈন্য, সাধারণ মানুষ যুক্ত হয়ে এরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করলো। 24 পরগনা, নদিয়া আর ফরিদপুর জেলা তখন তার দখলে। 4-5 হাজার মানুষ নিয়ে তিনি এই এলাকাগুলো নিজের দখলে রেখেছেন। ইংরেজদের কোনো কর্তৃত্ব রইল না এসব অঞ্চলে। এইসব অঞ্চলে উনি ইংরেজদেরকে বিতাড়িত করলেন, জমিদারদের বিতাড়িত করলেন, তাদের কোনো কর্তৃত্ব রইল না। এই দুর্গে তিনি তার শিষ্যদের লড়াইয়ের শিক্ষা দিতে লাগলেন। কারণ আমরা জানি তিনি কি জানতেন? মুষ্টিযুদ্ধ জানতেন, ডন কুস্তি জানতেন, তারপরে অসি চালনা, তীর চালনা তিনি জানতেন। এগুলো তিনি তাদেরকে শেখালেন। ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রস্তুতি শেখাতে লাগলেন। এ খবর চলে গেল ইংরেজ শাসকদের কাছে। কারণ এই যে জমিদাররা যারা বিতাড়িত হয়েছে ওই এলাকা থেকে, তারা কি করলো? ইংরেজদের কাছে এই খবর পৌঁছে দিল। অর্থাৎ তারা ছিল ইংরেজদের চর, তারা ইংরেজদেরকে এই খবরটা পৌঁছে দিল। ইংরেজদের সঙ্গে হাত মেলালো দেশি জমিদাররা। স্বাভাবিক, কারণ তাদের ক্ষমতা চলে গেছে। তারা কি করলো? আমরা আমাদের ইতিহাস যদি জানি, দেখি একেবারে পলাশীর যুদ্ধ থেকে শুরু করে, তো দেখা যায় যে বাইরের কোনো শত্রু তোমার ঘরে বা তোমার দেশে আক্রমণ করতে পারবে না যদি না ওই এলাকার মানুষ তাদেরকে সহযোগিতা না করে। পলাশীর যুদ্ধে আমরা দেখেছি সিরাজউদ্দৌলা কীভাবে পরাজিত হয়েছেন। উনারই সেনাবাহিনী, ওনার মন্ত্রী পরিষদ যারা ছিল, তারা কি করেছিল? ওনার বিরুদ্ধে ব্রিটিশদের সহযোগিতা করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় দেখা যায় কি পাকিস্তানিরা এদেশে সুযোগ সুবিধা পেয়েছিল কাদের কাছ থেকে? রাজাকার, আলবদর। এভাবে পৃথিবীর যতটা যুদ্ধের ইতিহাস আছে, দেখা যায় যারা পরাজিত হয়েছে কিংবা বিজয়ী হতে কষ্ট হয়েছে, যারা স্বাধীনতা লাভ করতে তাদের কষ্ট হয়েছে, তাদের দেশে কিছু মানুষ কি শোষক কিংবা অত্যাচারী শাসককে সহযোগিতা করেছে। তো এই জমিদাররাও কি করলো? ইংরেজদের সাথে হাত মেলালো। 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমিরকে দমন করবার জন্য। আমাদের কিন্তু সালগুলো মনে রাখতে হবে। 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমিরকে দমন করবার জন্য। কিন্তু আলেকজান্ডার তার সিপাহী বাহিনী নিয়ে পরাস্ত হন তিতুমিরের কাছে। আলেকজান্ডারের হয়তো ধারণাই ছিল না তিতুমির কতটুকু শক্তিশালী। তারা যখন তিতুমিরের সাথে লড়াই করতে আসে, তখন তারা শোচনীয়ভাবে পরাস্ত হয় বা পরাজিত হয়। তারপর তিতুমির কয়েকটি নীলকুঠি দখল করে নেন। এরপরে তিনি ইংরেজদের কিছু নীলকুঠি আছে, সেই কুঠিগুলো দখল করে নেন। 1831 সালের 19শে নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল। তারা তো ব্রিটিশ, তারা হচ্ছেন ব্রিটিশ প্রজাতন্ত্র বা আমরা যাকে এখন লন্ডন বলি। তারা সেখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশ শাসন করতেন। এরকম কিছু গভর্নর নিয়োগ করে। সেই গভর্নরের আন্ডারে থাকতো একটি প্রশিক্ষিত সেনাবাহিনী এবং এদেশীয় কিছু মানুষ থাকতো তাদের সাথে, এবং তাদের ভারী অস্ত্রশস্ত্র থাকতো। তিতুমিরকে শায়েস্তা করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী। ওনার বাহিনীতে কি ছিল? অনেক লোক ছিল এবং গোলন্দাজ, আমরা যেটা কামান বলি, এই গোলন্দাজ বাহিনী। এর নেতৃত্ব দেওয়া হলো সেনাপতি
কর্নেল স্টুয়ার্টকে। স্টুয়ার্ট আক্রমণ করলেন তিতুমিরের বাঁশের কেল্লা। তখন ভালো করে ভোর হয়নি, আবছা আলো। স্টুয়ার্টের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলাবারুদ। তিতুমিরের ছিল মাত্র 4-5 হাজার স্বাধীনতাপ্রিয় সৈনিক। তার না ছিল কামান, না ছিল গোলাবারুদ আর বন্দুক। তারা দেশীয় অস্ত্র যেমন ঢাল, তলোয়ার, লাঠি এগুলো নিয়ে তারা প্রতিহত করত। তো এত বড় প্রশিক্ষিত একটা বাহিনীর সামনে অস্ত্র নেই, তাদের সাথে তো পরাজিত হওয়া স্বাভাবিক। তবে তাদের মনে ছিল এই যে তিতুমিরের যারা সৈন্য ছিল তাদের এরকম কোনো ভারী অস্ত্র ছিল না, কিন্তু তাদের মনে ছিল দেশপ্রেম, এই পরাধীন দেশকে স্বাধীন করবার অমিত তেজ। অর্থাৎ তারা সাহসী ছিল, তাদের কোনো কিছু ছিল না, তারপরেও সেই ব্রিটিশ প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে তারা লড়াই করতে থাকে। প্রচণ্ড যুদ্ধ হলো। তিতুমির আর তার বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছাড়খাড় হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন বীর তিতুমির, শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। তিতুমিরের 250 জন সৈন্যকে ইংরেজরা বন্দী করলো। কারো হলো কারাদণ্ড, কারো হলো ফাঁসি। এভাবেই শেষ হলো যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের বীর নায়ক তিতুমির অমর হয়ে রইলেন এদেশের মানুষের মনে। আজ থেকে প্রায় 250 বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বীর তিতুমিরই হলেন বাংলার প্রথম শহীদ। যুগে যুগে এভাবেই শাসক শোষক যারা থাকে তাদের কাছ থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য এরকম অনেক বীর নিজের জীবন উৎসর্গ করেছেন। হয়তো তারা সফল হয়েছেন কিংবা সফল হননি, কিন্তু তারা তাদের আদর্শকে মানুষের মধ্যে কি করেছেন? বিস্তৃত করেছেন। আজও তিতুমিরের কথা মনে হলে মানুষের মনে কি জাগে? স্বাধীনতার চেতনা জাগে। আমাদের দেশ কি ছিল? পরাধীন ছিল। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন বীরেরা কি করেছে? এই দেশের মানুষের মধ্যে তাদের জীবন দিয়ে কি করেছে? স্বাধীনতার স্পৃহা জাগিয়ে দিয়েছিল। যখন ভাষার জন্য কথা হলো তখন সালাম, বরকত, রফিক, জব্বার তারা তাদের জীবন দিয়ে মাতৃভাষার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে গেল। পরবর্তীতে পাকিস্তানি শাসকরা বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হলো। তারপর যখন এদেশের মানুষকে বিভিন্নভাবে তারা নির্যাতন করতে শুরু করলো, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী করলেন? স্বাধীনতার ডাক দিলেন, এদেশের মানুষের মনে স্বাধীনতার স্পৃহা জাগালেন। তখন বাংলাদেশ স্বাধীন হলো। এভাবেই ওনারা আমাদের এই বীর মানুষগুলো তারা তাদের আদর্শ মানুষের মধ্যে বিস্তৃত করে আমাদের মধ্যে আজও চিরজীবী হয়ে রয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লাগলো এবং এ থেকে আমরা কি শিক্ষা পাই? যে আমরা পরাধীনতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, নিজের যতটুকু পারা যায় সামর্থ্য সেটা নিয়ে। তোমরা আশা করব এই পাঠটি পড়ে নেবে আবার প্রথম থেকে। এই পাঠের আলোকে আমি এখানে কিছু শব্দ আছে যেগুলো আমার কাছে নতুন শব্দ মনে হয়েছে। যেমন দুরবস্থা যদি আমরা বলি, দুরবস্থা মানে কি? দুর্দশা কিংবা খারাপ অবস্থা। ওকে, তারপরে হচ্ছে এখানে আমরা আরেকটা শব্দ এখান থেকে নিতে পারি, দুর্ভেদ্য। দুর্ভেদ্য মানে কি? দুর্ভেদ্য মানে হচ্ছে যা ভেদ করা যায় না। যা ভেদ করা যায় না। আমি আশা করব তোমরা অনেকেই আমার সাথে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি না কারা জয়েন করেছো, তবে আমার প্রিয় কিছু শিক্ষার্থী আছে, তারা প্রত্যেক ক্লাসেই থাকে আমার সাথে।
তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যেসব শিক্ষক আছেন তাদেরকেও ধন্যবাদ। তারপরে দুর্গ। দুর্গ মানে কি? যেখানে সৈন্যরা থাকে। পরাস্ত অর্থ কি হতে পারে বলতো? পরাস্ত অর্থ পরাজিত হওয়া। পরাজিত হওয়া। তারপরে আমরা দিতে পারি বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা বলতে আমরা কি বুঝি? এই যে তোমাদের জন্য আমি একটি ছবি নিয়ে এসেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটা বাঁশের কেল্লা। এটা হয়তো তিতুমিরের বাঁশের কেল্লা নয়, তবে এটা বাঁশ দিয়ে তৈরি একটি কেল্লা। কারণ সেই সময় তো ছবি ছিল না, ছবি ধারণ করার মতো সুযোগ ছিল না। তো আমরা যদি বাঁশের কেল্লা বলে আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে এরকম কিছু ছবি আমরা পেতে পারি। এটা হচ্ছে বাঁশের কেল্লা। ছবিটা এখানে টান নিয়ে দিলাম। আমাকে একটু চেক করতে হবে দেখা যাচ্ছে কি না। ওকে, তাহলে বাঁশের কেল্লা মানে কি হতে পারে? বাঁশ দিয়ে তৈরি দুর্গ, সেটা হচ্ছে বাঁশের কেল্লা। তারপরে আমি উপর থেকে মুছে দিচ্ছি। আমরা সবাই জানি এগুলো, কারণ এই পাঠগুলো তোমরা যারা অনলাইনে আছো তোমরা এই পাঠগুলো অনেকবার দেখেছ। পরাধীন। পরাধীন অর্থ কি হতে পারে? পরের অধীন। পরের অধীন, কিংবা আমরা বলতে পারি যে স্বাধীন নয়। স্বাধীন না হলে আমরা কি বলবো? পরাধীন। তারপরে আরেকটা হচ্ছে অমর। অমর অর্থ কি? আমার নামও কিন্তু অমর, তবে এখানে কি থাকবে না, নামটা আমি লিখে দিচ্ছি, এভাবে থাকবে। তাহলে এই অমর আর এই অমরের মধ্যে পার্থক্য আছে। এই অমর মানে কি হচ্ছে? চিরজীবী। ঠিক আছে? তো আমরা এই অমর অর্থ জানবো। যারা মরেও মানুষের মধ্যে কি আছে? বেঁচে আছে, তারাই হচ্ছে অমর। যারা মনে করো তোমরা দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা অমর বলি, অর্থাৎ তারা তাদের কাজ আদর্শের মাধ্যমে আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে এই শব্দগুলো কঠিন শব্দ মনে হয়েছে। আশা করি বাকি শব্দগুলো তোমাদের কাছে আর কঠিন শব্দ লাগবে না, বাকি শব্দগুলো তোমরা সবাই জানো। তো এখান থেকে তোমাদের পাঠ থেকে আমি কিছু যুক্তবর্ণ টুকে নিয়েছি। আমরা এই পাঠের প্রথম অংশে কিছু যুক্তবর্ণ আলোচনা করেছিলাম। এটা এখানে লাগালে তো সমস্যা, এই দিকে লাগিয়ে আমরা
কি করেছি, আগে যেগুলো এই পাঠের যে যুক্ত বর্ণগুলো আগে আলোচনা করেছিলাম সেগুলো আমি এখানে তুলে আনিনি। তোমরা আগের ক্লাসে যারা ছিলে তোমরা নিশ্চয়ই মাহি ছিল, তমাল ছিল, তো তারা আমি দেখেছিলাম তারা কমেন্টে এগুলো যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করেছে। তো আমি আশা করব তোমরা এগুলো করবে আমার সাথে। প্রথমে যে যুক্তবর্ণ আছে দেখো এখানে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, স এবং থ। এটাকে আরো একভাবে লেখে, তোমরা প্রায় দেখবে অনেকেই কিন্তু কনফিউশন মানে দ্বিধায় পড়ে যায় যে স এর সাথে হ আছে না থ আছে। তো যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখবো, স এবং থ। তাহলে এটা দিয়ে কি হতে পারে, নতুন শব্দ অবস্থান, অবস্থান, ঠিক আছে। তারপরে আছে এটা যদি আমি ভাঙি তাহলে কি হবে, ক এবং ক। ক এবং ক দিয়ে যদি আমরা যুক্ত বর্ণ তৈরি করি তাহলে আমরা লিখতে পারি, তোমাদের বইয়ে তো মক্কা আছে, আমরা দিয়ে দিলাম একটা ধাক্কা, ঠিক আছে। তারপরে আছে আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি হবে, ত এর সাথে আমরা কি পাবো, ব। তাহলে ত এর সাথে ব যুক্ত করে একটা শব্দ তৈরি করতে পারি আমরা, রাজত্ব, ঠিক আছে। তারপরে আছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ন এবং ড। ন এবং ড দিয়ে আমরা যদি বাক্য তৈরি করি, আমাদের পাঠ্য বইয়ে আছে আলেকজান্ডার, কিংবা আন্ডারগ্রাউন্ড। আমরা তো আন্ডারগ্রাউন্ড শব্দটা অনেক শুনেছি, তাই না। তারপরে আছে এখানে তিনটা বর্ণ আছে, প্রথমে আছে স, তারপরে আছে ত, এরপরে আছে একটা প্রতীক, সেটাকে আমরা কি বলি, রফলা, রফলা। তাহলে এটা যদি আমরা কি করি, শব্দ তৈরি করি তাহলে কি হতে পারে, বস্ত্র, ঠিক আছে। আমরা এই দুইটা নিয়ে নিলাম। একইভাবে এটারও এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, স, ট এবং রফলা। তাহলে এটা দিয়ে আমরা যদি শব্দ তৈরি করি তাহলে কি হবে, ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট। আমি এগুলো মুছে দেব এখন। তোমরা যারা আমি আশা করবো তোমরা সবাই লিখে ফেলেছো, তোমরা অনেক ভালো, অনেকে আগে মানে আমরা তৈরি করার আগেই তোমরা তৈরি করে দাও। এগুলো তোমাদের তো বারবারই পড়া হয়, এজন্য তোমরা অনেকেই পারো এগুলো। তাহলে আমরা এই যে আরেকটা নিলাম, এটা কি হতে পারে, ন এবং ট। ন এবং ট দিয়ে যদি আমরা কি করি, শব্দ তৈরি করি তাহলে কি হতে পারে, এটা মহাদেশ আছে, বলো তো কি মহাদেশ, অ্যান্টার্কটিকা, ঠিক আছে। তারপরে আছে উ এবং ক, উ এবং ক মিলে যুক্ত বর্ণটি হয়েছে। এটা দিয়ে যদি আমরা কি করি,
শব্দ তৈরি করি। কি হতে পারে? একেবারে সহজ, অঙ্ক। ঠিক আছে, তারপরে দেখো আর একটা, এই দুইটার মধ্যে অনেকেই আমরা কনফিউশনে থাকি। এটাতে দেখো একটু খেয়াল করলে এই জিনিসটা তোমাদের চোখে পড়বে, এটার উপরে কিন্তু মাত্রা নেই আর এটার উপরে মাত্রা আছে। তো এখানে আছে মূর্ধন্য, আমরা যদি দুইটাকে আলাদা করে লিখি, এই যে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এখানে মূর্ধন্য আছে, এর সাথে ড, আর এটাতে কি আছে? দন্তন্য আর ড। এটা কেন হলো? দেখতে একই রকম, কিন্তু এখানে মূর্ধন্য আছে, এখানে দন্তন্য আছে। তো তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন নত্যবিধান, সত্যবিধান এরকম কিছু রুলস আছে, সেগুলো তোমরা জানবে। তো আমরা জানি বাংলা বর্ণমালায় ক বর্গ, চ বর্গ, ট বর্গ এরকম আছে, তাই না? তো ট বর্গীয় বর্ণ যেগুলো আছে, যেমন ট, ঠ, ড, ঢ, এগুলো হচ্ছে কি? ট বর্গীয়। তো ট বর্গীয় বর্ণের সাথে সাধারণত মূর্ধন্য বসে, এই যে মূর্ধন্য, এটা বসে। আর এটা হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ বিদেশি কোনো শব্দে কি হয়? দন্তন্য বসে। তো এটা হচ্ছে তোমার দেশি শব্দ। আমরা আমাদের পাঠ্য বই এটা পেয়েছিলাম, তাই না? কি হয়েছিল? প্রচণ্ড যুদ্ধ হয়েছিল, প্রচণ্ড, আমরা দিলাম প্রচণ্ড। একটার উপরে কি থাকবে না? মাত্রা থাকবে না। আর এটা তো আগেই বলেছিলাম আমরা, আলেকজান্ডার বলেছিলাম, কিংবা আন্ডারওয়ার্ল্ড, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড, এইরকম বিদেশি শব্দের ক্ষেত্রে ন বসবে, আর দেশি শব্দের ক্ষেত্রে কি বসবে? মূর্ধন্য বসবে। মনে থাকবে? আশা করি তোমাদের মনে থাকবে। তো আমরা আমাদের পাঠের কি করলাম? যুক্তবর্ণ যেগুলো পেয়েছিলাম এগুলো লিখে নিলাম। আশা করছি তোমরা সবাই খাতায় তুলে নিয়েছো, এবং এগুলো তোমরা কি করতে হবে? বারবার অনুশীলন বা প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এই পাঠের আলোকে কিছু কি করেছি? শূন্যস্থান তৈরি করেছি। এগুলো অবশ্য তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া। তোমরা যদি চাও তাহলে পাঠ্য বই থেকে এগুলো দেখতে পারো। একটু সোজা করে নেই। ওকে, আশা করি এখন আর ছুটবে না, আঠা কম মনে হয়। ওকে, ঘরের ভিতরের, তোমাদের বই আছে ঘরের ভিতরের, আমি এগুলোকে আর ঘরের ভিতরে নেইনি, অন্য কালার দিয়ে এটাকে হাইলাইট করে দিয়েছি। তোমাদের পাঠ্য বই এটা ছিল ঘরের ভিতরে, কারণ তোমরা হয়তো একই ধরনের ভেবে থাকতে পারো, এই জন্য এগুলোকে ঘরের ভিতরে রাখা হচ্ছে। আমি এগুলো কালার করে দিয়েছি, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখানে কি আছে? কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমরা কি করব? বাক্যগুলো পূর্ণ করব, অর্থাৎ শূন্য খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। প্রথমে আছে পরাধীন, তারপরে আছে ডনকুস্তি, অসিচালনা, দুর্গ, দাপটে এবং মুক্তিকামী। আমরা প্রশ্নের নাম্বার দিলাম 2 নাম্বার। প্রশ্নের উত্তর তোমরা আশা করব তোমরা ঝটপট এগুলো লিখে ফেলবে তোমাদের খাতায়। এখানে 6টি আছে। ক নম্বরে আছে, তিতুমিরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল দেশ। কি ছিল? পরাধীন।
আমরা ক নাম্বার দিলাম কি পরাধীন। খ নম্বরে কি হবে ইংরেজ কর্মচারীরা ঘোড়া চড়িয়ে চলতো দারুণ কি দাপটে। তারপরে গ নম্বরে কি আছে তিনি লাঠি খেলা তীর চূড়া আর ড্যাশ শিখলেন। কি শিখলেন এখানে কিন্তু দুইটা আছে আমরা জানি যে যিনি এগুলো জানতেন একটা আছে ডন কুস্তি এবং আরেকটা আছে কি অসি চালানা। আমরা কোনটা নেব অসি চালানা আমরা নেব কি অসি চালনা। তারপরে আছে ঘ নম্বরে সেকালে গ্রামে গ্রামে ড্যাশ আর শরীরচর্চার ব্যায়াম হতো। কি বাকি রইল ডন কুস্তি। তারপরে আছে ও নম্বরে শহীদ হলেন অসংখ্য কি মুক্তিকামী বীর সৈনিক। সর্বশেষ ছ নম্বরে কি বাকি রইল আমরা এগুলো নিয়ে নিয়েছি। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের দুর্গ বা কেল্লা। আমি আশা করছি তোমরা শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকবার চেক করে নেই ঠিক আছে কিনা সব কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা শূন্যস্থানগুলো তৈরি করে ফেললাম। সরি এই পাঠের আলোকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পাঠ্য বইয়ে এই প্রশ্নগুলো আছে আমি এগুলো আলোচনা করব এবং তোমরা কমেন্ট বক্সে যদি লিখতে পারো তাহলে ভালো নইলে তোমরা তোমাদের খাতায় এগুলো লিখে নেবে কেমন। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। তোমরা 3 নম্বর প্রশ্ন লিখে এগুলো উত্তর লিখতে পারো। হিন্দু মুসলমান সবাইকে তিনি কি বলে একতাবদ্ধ করতে চাইলেন। আমরা সবাই জানি তিনি মুসলমানদেরকে কি বলেছিলেন প্রকৃত মুসলমান হতে বলেছিলেন এবং হিন্দুদেরকে জমিদারদের বিরুদ্ধে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছিলেন। এই বলেই তিনি তাদেরকে কি করলেন একতাবদ্ধ করতে চাইলেন। তোমরা উত্তরটা লিখে নাও যে তিনি মুসলমানদেরকে প্রকৃত মুসলমান হতে বললেন এবং হিন্দুদেরকে অত্যাচারী জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বললেন। ইংরেজদের পাশাপাশি কারা এদেশের মানুষের ওপর অত্যাচার চালাতো এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। ইংরেজদের পাশাপাশি জমিদাররা এদেশের মানুষের ওপর অত্যাচার চালাতো। নারকেলবাড়িয়া কোথায় এখানে তিতুমির কি তৈরি করলেন। নারকেলবাড়িয়া কোথায় তিনি কোথায় গিয়েছিলেন জমিদারদের অত্যাচারে বারাসাতে। তাহলে নারকেলবাড়িয়া হচ্ছে বারাসাতে। এখানে তিতুমির কি তৈরি করলেন বাঁশের কেল্লা তৈরি করলেন। কত খ্রিস্টাব্দে তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়। আমরা জানি আলেকজান্ডার কত সালে এসেছিল 1830 সালে। 1830 সালে তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ কে। পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হচ্ছেন শহীদ তিতুমির। প্রশ্নগুলো আমি বলে দিলাম আশা করছি তোমরা সহজে এগুলো লিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা হচ্ছে 118 পৃষ্ঠায় দেখো একটা দেওয়া আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে বাক্য তৈরি করি। আমি এগুলো এখানে টানিয়ে দিলাম
তোমরা তোমাদের খাতায় এগুলো লিখে নেবে। পরাধীন, তেতো, পরাস্ত, দুর্বল, আনন্দ, শান্ত। তোমরা কি করবে, এই শব্দগুলো লিখবে এবং লিখে কি করবে, এগুলোর বিপরীত শব্দ লিখবে। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে, আচ্ছা 6 নম্বর প্রশ্ন, তাই না? আমরা এখানে লিখে নিলাম যে 6 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আন্ডারলাইন করলাম। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে প্রদত্ত শব্দ। প্রদত্ত শব্দ মানে কি, যে শব্দটা দেওয়া আছে এবং এখানে লিখলে আমরা বিপরীত শব্দ। তাহলে প্রদত্ত শব্দ হচ্ছে পরাধীন, আর এটার কি হবে, বিপরীত শব্দ কি হবে, স্বাধীন। তারপরে হচ্ছে তেতো, তেতোর বিপরীত কি হবে, মিষ্টি। পরাস্ত মানে কি, পরাজিত হওয়া। তাহলে পরাস্তের বিপরীত কি হবে, জয়ী হওয়া। পরাস্তের বিপরীত হচ্ছে জয়ী। তারপরে দুর্বল, দুর্বলের বিপরীত কি হচ্ছে, সবল। তারপরে আছে আনন্দ, আনন্দের বিপরীত কি হবে, আনন্দের বিপরীত হবে বেদনা। আর কি আছে, শান্ত, শান্তর বিপরীত কি হবে, চঞ্চল। এখন আমাদের কি করতে হবে, আমরা কিন্তু প্রশ্নটা আমাদের বুঝতে হবে। কখনো কখনো তাকে কি বিপরীত শব্দ লিখো, আর যে শব্দ দেওয়া আছে এই শব্দ দিয়ে তোমাদের বাক্য তৈরি করতে বলা হবে। আবার এখানে দেওয়া আছে কি, বিপরীত শব্দ লিখো এবং তা দিয়ে, মানে যে বিপরীত শব্দটা তৈরি করা হয়েছে সেটা দিয়ে তোমাকে কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। তখন আমরা কি করব, বাক্য তৈরি করব। যেমন স্বাধীন, স্বাধীন দিয়ে কি হতে পারে, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। মিষ্টি, মিষ্টি দিয়ে আমরা যদি একটা বাক্য তৈরি করি তাহলে কি হবে, যে তমাল মিষ্টি খেতে পছন্দ করে, অথবা তাসরিফ মিষ্টি খেতে পছন্দ করে। ঠিক আছে। জয়ী দিয়ে আমরা যদি বাক্য তৈরি করি তাহলে কি হবে, কে বলতে পারবে জয়ী দিয়ে? হ্যাঁ বন্ধুরা, জয়ী দিয়ে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি। যেমন বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে জয়ী হয়েছে ক্রিকেট খেলায়, এটা দিয়ে আমরা তৈরি করতে পারি। এই শব্দ বাক্যগুলো অর্থবহ হতে হবে এবং তুমি তোমার ইচ্ছা মতো বাক্য তৈরি করতে পারবে, এবং সেটা কিন্তু অর্থবহ হতে হবে। তুমি যে কোনো শব্দ বাক্য তৈরি করলে হবে না। তারপরে আছে সবল। সবল মানে কি, শক্তিশালী। তাহলে সবল দিয়ে আমরা যদি একটি বাক্য তৈরি করি তাহলে কি হবে, তাসরিফের সবল দিক হচ্ছে সে কি করে, প্রতিদিন বাড়ির কাজ করে পাঠায়। ঠিক আছে। আর হতে পারে কি, সবল মানুষ দুর্বল মানুষের উপরে অত্যাচার করে না। এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। বেদনা, বেদনা কি হয়, অন্যের কষ্টে আমরা কি বেদনা ভারাক্রান্ত হয়ে যাই। চঞ্চল, তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমরা অনেকে কি চঞ্চল। তো এগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করে আমাকে লিখে পাঠাবে। আর তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি এই পাঠ থেকে। ওকে, আমি এটাও খুলে নিচ্ছি। বাড়ির কাজ,
দুটাই দিয়ে দিই, কেমন? বাড়ির কাজ হচ্ছে শহীদ তিতুমীর কি হতে পারে? শহীদ তিতুমীর কেন অমর হয়ে আছেন, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে শহীদ তিতুমীরের বাঁশের কেল্লা সম্পর্কে যা জানো লিখো। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু সময় বেশি নিয়ে নিয়েছি আজকে আমার আলোচনার এখানে। তো আমরা বাড়ির কাজগুলো সবাই শিখে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে, নতুবা তোমরা তোমাদের মা বাবাকে দেখাবে। তাহলে আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।